আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবিরিয়া। আবার আমরা একটি রেকর্ড ক্লাসে আসছি। আমরা এবার যে কাজটা করব যে শিওর শট আমরা রিভিশন প্রোগ্রাম করব। আমরা এখন যেটা চাচ্ছি তা যে কেমিস্ট্রি শিওর শট বেসিক ক্লাস। তা শিওর শট বেসিক ক্লাস বলতে কি বোঝাচ্ছি, আমরা যে টাইপগুলো আছে সেই টাইপগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে আমরা এই অধ্যায়ের উপর আমরা দেখেন আমরা এটা বলছি যে কোনো রসায়নে সর্বোচ্চ দুইটা সিকিউ আসতে পারে, সর্বোচ্চ দুইটা সিকিউ আসতে পারে। আমরা প্রথম সিকিউটা আসে কোয়ান্টাম সংখ্যা, আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি যে কোয়ান্টাম সংখ্যা থেকে আসতে পারে আর বর্ণালী থেকে আসতে পারে। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা এবং বর্ণালী থেকে আসতে পারে। তাহলে কোয়ান্টাম সংখ্যা এবং বর্ণালী সম্পর্কে আমরা A to Z জানবো। দেন আমরা বলছি যে দ্রাব্যতা গুণফল, অপেক্ষা করার শর্ত, দ্রাব্যতা, আয়ন শনাক্তকরণ, এই পাঠটা থেকে। অ্যাকচুয়ালি যদি আমরা এই জায়গাগুলো আমরা শেষ করতে পারি, আমরা যদি এই জায়গাটা সুন্দরভাবে শেষ করতে পারি, তো দেখা যাবে যে আমাদের সিকিউ টাইপটা সুন্দরভাবে শেষ হচ্ছে। তা আমরা কি করব, আমরা এখানে দুটো সিকিউর জন্য এই বেসিক পার্টগুলো শেষ করব প্রথমত। দ্বিতীয়ত আমরা কি করব, যখন আমাদের দুটো সিকিউ টাইপ শেষ হবে, এমসিকিউ এবং কফার জন্য আমরা কফাগুলো দেখাই দিব। যখন বই পড়বো আমরা বইটা ইনশাআল্লাহ আমরা আগামী কাল থেকে পিডিএফ অর্থাৎ বইয়ের ফুল পিডিএফটা আমরা পড়াই দিব, যে কিভাবে পড়তে হবে, কোন কোন জায়গা এরিয়া মার্কিং করবো, কেমনে কফ কেমনে আসবে, খ কেমনে আসবে, আমরা এমসিকিউ পারবো কিনা, এবং বই শেষের এমসিকিউ গুলো আমাদের করে দেওয়ার প্ল্যানিং এ আছে। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমরা দর্শন শেষ করে দিব। যদি আমরা এই সেকেন্ড স্লাইডে যাই, আমরা আসলে প্রথমে বর্ণালী সম্পর্কে জানবো। বর্ণালী আমরা এটাকে বলি স্পেকট্রাম। কি বলি বলতো? স্পেকট্রাম। স্পেকট্রাম কি বলছি, আমরা এখানে একটা কথা বলছি, যদি দেখা যায় এটা শোষণ আর এটা বিকিরণ। তাহলে ব্যাপারটা যে আমরা দেখবা বর্ণালী দুই ধরনের। বর্ণালী কয় ধরনের? দুই ধরনের। একটা শোষণ বর্ণালী আর একটা বিকিরণ বর্ণালী। তো শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী কাকে বলে আমরা এটা একটু বোঝানোর চেষ্টা করছি। প্রথমে মনে রাখবা যে দেখো একটা যদি আমরা শক্তি স্তর এখানে আঁকি, শক্তি স্তর আঁকলে কি হবে দেখো তো। আমরা যদি একটু চেষ্টা করি, দেখি একটা নিউ পেজ নেই, আমরা যদি নিউ পেজ নেই, দেখা যাবে আচ্ছা ওকে ওকে দিলাম। তারপর আচ্ছা সেন্টারে রাখছি, এতটুকু রাখলেও হবে। হ্যাঁ, তারপর আর একটা এর থেকে বড় 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 যাবে কিনা, আচ্ছা হচ্ছে না। আচ্ছা, তা দেখো আমরা যদি চাই যে আমরা কি বোঝাইতে যাচ্ছি, হ্যাঁ এরকম একটা যদি থাকে, তা আমরা দ্বিতীয়ত দেখবো যে আমাদের শক্তি স্তরগুলো, মনে করো যে এটাকে আমাদের একটা পরমাণু মডেল। পরমাণু মডেল যদি আমি চিন্তা করি, তাহলে তুমি দেখবা যে এটা আমাদের প্রথম, এটা দ্বিতীয়, আর এটা তৃতীয় ধরলাম। কারণ কথা যে আমার দেখো দুই ধরনের স্থানান্তর হতে পারে। বর্ণালী মাথায় রাখবা, বর্ণালী মানে কি? বর্ণালী মানে যে ইলেকট্রনের স্থানান্তর হবে। ইলেকট্রনের স্থানান্তর হতে পারে দুই ভাবে। একটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে, একটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর যেতে পারে। মানে দ্যাট মিনস এরকম যে 3 থেকে 1 আসতে পারে, 3 থেকে 2 আসতে পারে। ঠিক আছে, এটা এটা হইতে পারে। আরেকটা ঘটনা কি ঘটবে, আরেকটা ঘটনা ঘটতে পারে যদি আমরা দেখি যে এরকম হইতে পারে যে 1 থেকে 2 অথবা 1 থেকে 3, আবার 2 থেকেও হইতে পারে ব্যাপারটা। তাহলে মনে রাখবো যে আমরা যদি আমাদের আগের পূর্বের স্লাইডটাতে আসি, আসলে আমরা শোষণ বলতে কি বোঝাচ্ছি দেখো। আমরা এখানে উল্লেখ করছিলাম যে 1 থেকে 2, 1 থেকে 3। ব্যাপারটা শোষণ মানে কি, মনে রাখবো যে শোষণ মানে যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে শোষণ বর্ণালী উৎপন্ন হয়। ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে তাকে শোষণ বর্ণালী বলা হয়। আর বিকিরণ বর্ণালী উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে তাকে বলা হবে বিকিরণ বর্ণালী। তাহলে এগুলোকে আমরা কি বলবো দেখো, 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4, এটাকে আমরা বলবো শোষণ। কি বলবো? শোষণ। আর এটাকে আমরা কি বলবো? বিকিরণ। এটাকে আমরা কি বলবো? বিকিরণ। শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী বুঝতে পারবো কিনা সেটা আমাকে বুঝতে হবে প্রথমত। ঠিক আছে, হয়ে গেছে? দেখো আরেকবার বলি, এই যে শোষণ আর বিকিরণ, তাহলে এটা কি শোষণে আমরা কি বুঝতেছি বলতো? শোষণে আমরা কি বুঝলাম? শোষণে আমরা বললাম যে নিম্ন থেকে কোথায়? নিম্ন থেকে উচ্চ, নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন কি করবে বলতো? স্থানান্তর হবে।
স্থানান্তর হবে। আর বিকিরণ মানে কি? বিকিরণ মানে বুঝতে হবে। বিকিরণ মানে হচ্ছে উৎস থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তর। তাহলে আমাদের উচ্চ থেকে নিম্ন আর নিম্ন থেকে উচ্চ, এটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট স্টেপ যদি যাই তাহলে আমরা নেক্সট স্টেপ বুঝতে পারবো। দেখো এবার আসবো হচ্ছে আমাদের এখানে আরেকটা টপিক আমাদের ইনক্লুড করা হয়নি, তাহলে একটু আসবো, একটু আমাদের থাকা দরকার। শক্তিটা হচ্ছে যেহেতু আমরা বর্ণালীতে যাচ্ছি, তা বর্ণালীতে আমাদের দুইটা ব্যাপার হচ্ছে ক্লিয়ার থাকা লাগবে। হ্যাঁ, প্রথমত হচ্ছে কি ক্লিয়ার থাকা লাগবে সেটা একটু বলে দিই। তা হচ্ছে শক্তির ব্যাপারটা। শক্তি মানে কি মনে রাখবা? ই মানে হচ্ছে আমাদের শক্তি। ই সমান আমরা জানি হচ্ছে এইচ নিউ। কি লেখা যায় বলতো? এইচ নিউ। এখানে পরিচয় আগে বুঝতে হবে, ই সমান এইচ নিউ। হ্যাঁ, এখানে পরিচয় হচ্ছে কি? আমরা যদি পরিচয় দিতে চাই পরিচয় হচ্ছে ই মানে হচ্ছে শক্তি। ই মানে কি? ই মানে হচ্ছে শক্তি। ই মানে কি বলতো? শক্তি। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক হচ্ছে এইচ। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক এবং এটার মানটা কত বলতো? 6.626 ইনটু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আর এখানে হচ্ছে নিউ কি? নিউ হচ্ছে কি? কম্পাঙ্ক। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। হ্যাঁ, নিউ মানে কম্পাঙ্ক। আর একটা জিনিস মনে রাখবা, নিউ মানে কম্পাঙ্ক, কিন্তু নিউ বার একটা কথা আছে, নিউ বার। এই নিউ বার যদি থাকে এটার উচ্চারণ কি বলতো? নিউ হচ্ছে উচ্চারণ। আর নিউ বার হলে মনে রাখবা তরঙ্গ সংখ্যা। এটাকে আমরা বলি হচ্ছে নিউ বার। হ্যাঁ, নিউ বার উচ্চারণটা হচ্ছে কি? নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, এই তরঙ্গ সংখ্যার সাথে যদি আমরা এখন সূত্রের কথায় আসি বা এটা কাজ করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। প্রথম কথা হচ্ছে যে এখানে দেখো, যদি আমরা আসি, প্রথমত হচ্ছে যে নিউ এর সূত্র হচ্ছে সি বাই ল্যামডা। নিউ এর সূত্র কি বলতো? সি বাই ল্যামডা। আর এখানে হচ্ছে নিউ বারের সূত্র হচ্ছে 1 বাই ল্যামডা। তাহলে দেখো ই সমান হচ্ছে এইচ নিউ, আর হচ্ছে নিউ সমান আমরা এখানে কি বলতেছি? সি বাই ল্যামডা। আর তাহলে সি এখানে কি আরো যদি পরিচয় আমরা একটু বুঝতে চাই যে সি কি বলতো? সি হচ্ছে কি? সি হচ্ছে আলোর বেগ। সি হচ্ছে কি? আলোর বেগ। সি হচ্ছে কি বলতো? আলোর বেগ। সি হচ্ছে আলোর বেগ। এই আলোর বেগের মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে কি ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এইখানে পরিচয়গুলো আগে জানা থাকা লাগবে। ই সমান এইচ নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা, নিউ বার মানে হচ্ছে 1 বাই ল্যামডা। আসলে আমাকে আগে বুঝতে হবে ভালো করে যে পরিচয়গুলো কি। ঠিক আছে, যদি আমরা এতটুকু বুঝি তাহলে হচ্ছে দেখা যাবে আমরা মোটামুটি হচ্ছে ভালো পারতেছি। ঠিক আছে, আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখন আসি যে এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে এমসিকিউ আছে। বৈশিষ্ট্য যখন আমরা এমসিকিউ করবো দেখবা যে এই পার্টটা হচ্ছে আমাদের লাগবে। অবশ্যই হচ্ছে আমাদের এই পার্টটা হচ্ছে লাগবে। আমাদের এটা দেখতে হবে যে বাবা আমি এটা পাচ্ছি কিনা। এখন আসি যে আমাদের এখান থেকে আমরা যখন ম্যাথ দিই, কিরকম ম্যাথ আছে তুমি বলো তো, যে আমাদের অ্যাকচুয়ালি কি জানা দরকার আছে। তাহলে এই সূত্রটাকে যদি আমরা এখন বড় করে নিয়ে আসি, এই সমান তাহলে কি হচ্ছে? AC বাই ল্যামডা। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো যে এইখানে অ্যাকচুয়ালি যার মান আর লাগবে, এইচ এর মান মুখস্থ, সি এর মান মুখস্থ, ল্যামডার মান আমাদের কি লাগবে? তরঙ্গদৈর্ঘ্যটা হচ্ছে আমার থাকা লাগবে। তরঙ্গদৈর্ঘ্যের মান আমাদের ডান দিকে আমাদের ইয়ে হয়ে যাচ্ছে। এখন এই জন্য আমি কি করবো? আমাদের কোশ্চেনে শুধুমাত্র ল্যামডার মান দেওয়া থাকবে। ল্যামডার মান কোন এককে থাকতে পারে বলো তো? ল্যামডার মান কোন এককে? ল্যামডার মান ন্যানোমিটার থাকে, অ্যাংস্ট্রমে থাকে, এই জন্য জানতে হবে। এখন ন্যানোমিটার এবং অ্যাংস্ট্রম গুলো দিয়ে থাকতে হবে। বা 1 ন্যানোমিটার সমান হচ্ছে শুধু 10⁻৯ মিটার। 10⁻9 মিটার।
আর অ্যাংস্ট্রম মানে হচ্ছে না রাখবা টেন ইনভার্স 10 মিটার, ঠিক আছে? এগুলো আমাদের জানতে হবে। এখন তাহলে আসি কোশ্চেন একটা লিখতো। আচ্ছা, আমাদের কোশ্চেন হচ্ছে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতেছি যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 3800 অ্যাংস্ট্রম হলে এর কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য 3800 অ্যাংস্ট্রম হলে এর শক্তি কত হবে? শক্তি কত হবে? দেখি এটা হোমওয়ার্ক, আমাদের হোমওয়ার্ক থাকলো। যারা হচ্ছে দেখতেছো তারা হচ্ছে এটা করবা এবং করার পর হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে উত্তরটা লিখে দিবা। আমরা হচ্ছে চেক করবো আসলে রাইট হয়েছে কিনা, আমরা দেখবো সেটা আমরা পাচ্ছি। কত আসছে? 5.2 ইনভার্স 19 জুল, তাই না? এটা আসলে কথা। আচ্ছা, আমরা একটু হচ্ছে তাহলে দেখবো যে আসলে এটা কেমনে হলো সেটা একটু আমরা যদি দেখতে চাই তাহলে একটু দেখাই। প্রথম কথা হচ্ছে যে তোমার এখানে দেখো এটা হচ্ছে কিসের মান, আগে এটা হাইলাইট করতে হবে যে এটা হচ্ছে আমাদের কিসের মান, এটা হচ্ছে আমাদের কার্বন ল্যামডার মান, ঠিক আছে? তা আমাকে পরীক্ষা হচ্ছে আমি প্রথমে লিখবো ল্যামডা, এই ল্যামডা হচ্ছে 3800 অ্যাংস্ট্রম। হ্যাঁ, তা প্রথম কাজ হচ্ছে যে 3800 গুণন 10 ইনভার্স 10 মিটার, ঠিক আছে? এটা আমি করে নিব প্রথম কাজ। এখন আমার সূত্র হচ্ছে E সমান AC বাই হচ্ছে ল্যামডা। এখন AC এর মান হচ্ছে 6.626 বাই 10 ইনভার্স কত? 10 ইনভার্স 34 গুণন কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। আর এখানে হচ্ছে আমার কত? এখানে হচ্ছে 3800 গুণন 10 ইনভার্স কত? 10 না? হ্যাঁ, এখন আমরা যে কাজটা করি আমি হাতে একটু করে দেখাই যে এটা হাতে আমরা কেমনে যদি করার চেষ্টা করি কখনো তাহলে কেমনে করবো। আগে পাওয়ারের হিসাবগুলো করে ফেলবা, মানে মনে রাখবা যখন আমরা হাতে করি তখন আমরা আগে পাওয়ারের হিসাবগুলো করি। পাওয়ারের হিসাবটা কেমন একটু বলে দিই। দেখো এখানে হচ্ছে তোমার 10 ইনভার্স 34 আছে, 8 আছে, এখানে 10 ইনভার্স 10 আছে। আমরা জানি 10 ইনভার্স 10 উপরে গেলে কি হবে? 10 টু দি পাওয়ার 10 হবে। হিসাবটা হচ্ছে 10 আর 8 কত হয়? 18। 34 -34 থেকে 18 যোগ করলে কত হবে বলো তো? কত হবে? -16 হবে না? হ্যাঁ, -16 হবে। তাহলে 10 ইনভার্স কত হলো তো? -16। এখন এখানে হিসাবটা যদি আমরা করি, এখানে দেখো 3800 ছিল। তো 3800 থেকে আমি আরো কিছু বার করে নিতে পারতাম কি না? আমার এখানে হচ্ছে কি 3800 থাকতেছে নিচে, আর উপরে 6.626 আর হচ্ছে 3, তাই না? এখন আমি কাজ করি, এখানে 3800 কে আমরা কি করতে পারবো বলতো? 3800 কে আরো হচ্ছে আমরা ভাঙতে যদি পারি যে 6.626 গুণন 3, নিচে হচ্ছে 3.8 যদি করি তাহলে উপরে যা ইনভার্স হবে না বলতো? 3.8 করলে 3800 মধ্যে হচ্ছে এখানে কি আছে? 38 গুণন 100 1000 10 কিউব, তাহলে হচ্ছে 19 হবে, কিন্তু 10 ইনভার্স 19 হবে। কি হবে? 19 হবে। এখন আমি যদি কাটাকাটি করি, দেখো ক্লোজ কাটাকাটি করলে দেখো 3 দুগুণে 6 অর্থাৎ 5 এর কাছাকাছি। 3 কে 3 যদি কাটি, মনে করো যে 1 এর করে কাটি তাহলে 6, অর্থাৎ যেহেতু কাছাকাছি তাহলে 5.2। অ্যাকচুয়ালি ক্যালকুলেটর দিয়ে করলে দেখবা যে এই মানটাই চলে আসতেছে। অ্যাকচুয়ালি পাওয়ারটা আনতে পারি কিনা এটা আমি হচ্ছে আপনাদের দেখাই দিলাম ম্যাথমেটিক্যালি, আপনি এটা দেখতে পারেন। আচ্ছা, এরপর আসি তাহলে। দেখো আমরা আচ্ছা এটা কি বুঝতে পারছি? এখানে দেখো আমাদের এই যে টার্মটা আছে, এই টার্মটা হচ্ছে যদি আমরা বুঝতে পারি তাহলে ওকে, ঠিক আছে? এটা আমাদের শেষ। এবার আসি আমরা যে টার্মটাতে আসলে ঢুকছিলাম সেটা হচ্ছে এইটা। আমরা এখানে বলছিলাম এইখানে আমাদের এই যে টপিকটা হচ্ছে যে ল্যামডা। আমরা যদি এখানে আসি তাহলে এখানে কি বলছিলাম? অ্যাকচুয়ালি ফুল ফ্লেজ আমরা যদি দেখেন এটা আমাদের কি প্রথমে যদি আমরা শুরু করি, ওটা আমরা কি দেখাইছিলাম? এটা দেখা যাচ্ছে মনে হয় দেখো যে প্রথমে হচ্ছে নিউ বার
ইউ বার মানে হচ্ছে কি 1 বাই ল্যামডা, 1 বাই কি ল্যামডা। তাহলে এখন এটা সূত্রটা হচ্ছে এই ল্যামডা 1 বাই ল্যামডা সূত্রটা হচ্ছে আর এস থাকবে 1 বাই n1 স্কয়ার মাইনাস হচ্ছে 1 বাই n2 স্কয়ার, ঠিক আছে। এবার হচ্ছে কি বলতো জেড স্কয়ার, হ্যাঁ। আর জেড মানে কি পারমাণবিক ভর, কি বলতো জেড মানে কি পারমাণবিক ভর, কিন্তু আমরা জানি হাইড্রোজেন বর্ণালী, অবশ্যই মনে রাখবা অ্যাকচুয়ালি আমাদের এটা হাইড্রোজেন বর্ণালী দেখে জেড সমান 1 হিসেবে করা হয়, এটা আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত, এই কারণে আমরা কিন্তু জেড দেই না, ঠিক আছে। একের উপর স্কয়ার হলে তো একই হয়। এখন বাবা কথা হচ্ছে যে তুমি যাই করো না কেন তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে তা হচ্ছে যে পরিচয়গুলো, এখানে পরিচয় প্রত্যেকটা জানতে হবে। তাহলে বলতো এটা কি, এটা কি ছিল, এটা হচ্ছে কি তরঙ্গ সংখ্যা, এটা কি তরঙ্গ সংখ্যা, ঠিক আছে। এটা কি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তাই না, তরঙ্গ দৈর্ঘ্য। আর এই হচ্ছে রিপার ধ্রুবক, n1 কি n2 কি এটা বুঝতে হবে। জেড এর মান ক্লিয়ার, এখন আসি n1 এবং n2। মনে রাখবে, শোনো আমি তোকে বলি অ্যাকচুয়ালি হয় কি রকম, তোমাকে বলি। মনে করো তোমাকে বলছে যে একটা সপ্তম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে আসে, কত কক্ষপথ আসে, তৃতীয় কক্ষপথে আসে, হ্যাঁ তৃতীয় কক্ষপথে আসে। এখন তুমি আমাকে বলো তো যদি তৃতীয় কক্ষপথে আসে সপ্তম থেকে তৃতীয়, এটা 7 আর এটা হচ্ছে 3, হ্যাঁ এটা 7 আর একটা 3। আচ্ছা বলো তো বড় কোনটা ছোট কোনটা? অবশ্যই বড় হচ্ছে 7, বড় কি বলতো 7, এটা বড় না, এটা বড়, আর এটা কি ছোট, এটা তো বোঝা যায়। যদি তুমি আই থিঙ্ক কালকে তোমার জন্ম হয়, আজকে তুমি বলতে পারবা যে কোনটা বড় কোনটা ছোট। না অবশ্যই 7 হচ্ছে বড়, 3 হচ্ছে ছোট। এখন কথা হচ্ছে মনে রাখবা n1 1 বড় না 2 বড়, অবশ্যই 2 বড়। তাহলে n1 এর জায়গায় হবে কি বলতো ছোট হবে, n1 এর জায়গায় কি হবে ছোট হবে, আর n2 এর জায়গায় কি হবে বলতো বড় হবে। n1 n2 কভার কি হবে। এখন আসি আরএস এর মান। এখন মনে রাখবো আরএস এর ব্যাপারটা আমাদের ক্লিয়ার করতে হবে যে ভাই আমি আরএস এর মানটা কেমনে করতেছি। এই আরএস এর ব্যাপারটা শোনো, প্রথম কথা হচ্ছে এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। নাম কি? রিডবার্গ হচ্ছে, ঠিক আছে, রিডবার্গ ধ্রুবক। এখন কথা হচ্ছে এই রিডবার্গ ধ্রুবক যে আছে, রিডবার্গ ধ্রুবকের ফুল মানটা জানতে হবে, যে মানটা হচ্ছে 109 608 পার সেন্টিমিটার। এটা হচ্ছে বেসিক মান, হ্যাঁ 109 608 পার সেন্টিমিটার, হ্যাঁ এটা হচ্ছে বেসিক মান। এখন হচ্ছে তুমি দেখো দশমিক উঠায় দাও 1209 এটা কত, 10 কত হচ্ছে বলতো 5 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এটা থেকে লেখা যায় 1.09 ইনটু 10⁷ পার মিটার কেমনে হয়, আর ন্যানোমিটারে করলে হচ্ছে হয় হচ্ছে 10⁻²। হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই জায়গা থেকে এইটা কেমনে হয়, এটার জন্য হচ্ছে কিন্তু আমি প্রিভিয়াস পেজে কিন্তু বুঝাই দিচ্ছি। দেখো কিভাবে বুঝাই দিচ্ছি এটা একটু দেখবা, লক্ষ্য করবা যে আমাদের এই তিনটা রিডবার্গ ধ্রুবকের এই তিনটা মান কিন্তু আমাদের জানা থাকা লাগবে। কি জানা থাকা লাগবে? তুমি দেখো আমরা একটা কথা বলছিলাম, জানি না এখানে আছে কিনা, ও সরি, ও হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড, বলা তো ছিল কোথায়, বড় ছোট বড় ছোট বড় ছোট, এরকম একটু গেছে। আচ্ছা এখানে দেখো, এখানে যদি আমরা দেখি, আমরা লক্ষ্য করি তাহলে হচ্ছে অনেকটা ক্লিয়ার থাকবে। প্রথমত হচ্ছে কি বড় থেকে আমরা জানি যে বড় থেকে যদি ছোটতে যাবে, কিন্তু লিখে দেওয়ার কথা আমি তো লিখেছিলাম ছোট থেকে বড়, বড় থেকে ছোটতে গেলে কি হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে কোথায় ছিলাম আমরা, আমরা ছিলাম হচ্ছে এই জায়গা, আচ্ছা দেখো আমরা এই জায়গায় ছিলাম, এখন আসি এই জায়গাটাতে আসি। প্রথমত হচ্ছে কি মনে রাখবা যে আমরা যদি ছোট একক থেকে বড় এককে যাই, ছোট একক থেকে বড় একক যাই, তাহলে আমাদের ভাগ করতে হয়, কি করতে হবে বলতো ভাগ করতে হয়। আমি যদি এই জায়গাটা একটু করে দিয়ে বোঝাতে চেষ্টা করি সেটা একটু বুঝবো। দেখো আমি কি বলছি মনে রাখবা, যদি কি হয় ছোট থেকে বড়তে যাই, কি বলবো বলতো ছোট থেকে বড়তে, ছোট থেকে যদি বড়তে
কি করতে হবে মনে রাখবা, গুণ করতে হবে। কি করবা, সরি গুণ না, কি করতে হবে বলতো, ভাগ করতে হবে। ভাগ ভাগ করতে হবে, যেটা আমরা এখনকার দুনিয়ায় কি বলি, এখনকার দুনিয়াতে আমরা বলি ইনভার্স। ইনভার্স করতে হবে। কি করতে হবে, ইনভার্স করতে হবে। ইনভার্স করতে হবে, ঠিক আছে। ইনভার্স করবো, ছোট থেকে বড়তে গেলে কি করবো বলতো, ভাগ বা ইনভার্স করবো। আর একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা বড় থেকে হচ্ছে ছোটতে যাই তাহলে কি করব, তাহলে অবশ্যই মনে রাখবো যেটা কি করব, আমরা গুণ করব। গুণ করব, কি করব, গুণ করব। যেমন আমি তোকে দেখাই, যেমন হচ্ছে কিলোমিটার, মনে করো যে 1 কিলোমিটার আছে। 1 কিলোমিটার সমান কত মিটার? এখন তুমি বলো তো এটা কি একক, এটা কি একক, এটা হচ্ছে বড় একক, আর এটা কি একক, ছোট একক, ছোট একক। তাহলে দেখো বড় থেকে ছোট, তাহলে 1000, তাহলে 1000 হবে না, কি হবে 1000। কিন্তু যখন আমি 1 মিটার সমান হচ্ছে কিলোমিটার যাব, তখন আমি কি বলবো বলো তো, ইনভার্স বি বলবো। ইনভার্স করতেছি না, তাহলে আসলে ডিফারেন্সটা বুঝতে হবে। যদি ডিফারেন্সটা বুঝি তাহলে হয়ে যাবে। এখন আসি এই সেন্টিমিটার থেকে মিটারটা কেমন হলো, এটা একটু যদি বুঝাইতে চাই তাহলে আর একটু বোঝানো লাগবে। দেখো, আচ্ছা বলো, মিটার মিটার লিখলাম, 1 মিটার সমান কত সেন্টিমিটার। কত সেন্টিমিটার? আমরা জানি হচ্ছে 100 সেন্টিমিটার, মানে 10 স্কয়ার, রাইট? বড় থেকে ছোট। আচ্ছা, এখন যদি আমরা 1 হচ্ছে সেন্টিমিটার লিখি, 1 সেন্টিমিটার সমান কত মিটার? 10 ইনভার্স 2 মিটার কিনা? এখন তোমাকে আগে বুঝতে হবে বাবা। দেখো, আমি যদি আগের পেজটাতে যাই তাহলে তুমি আমাকে বলবা, আচ্ছা এইখানে দেখো, আমরা বলতো সেন্টিমিটার থেকে কিসে আসছি, সেন্টিমিটার থেকে মিটারে আসি, সেন্টিমিটার থেকে কিসে আসছি, মিটারে আসি। আচ্ছা সেন্টিমিটার থেকে যদি মিটারে আসি, আচ্ছা সেন্টিমিটার থেকে যদি মিটারে আসি, তাহলে এখন কি করতে হবে একটু ভালো করে দেখবা, যে সেন্টিমিটার আছে, এটার উপরে ইনভার্স হবে, হবে কিনা? 10 ইনভার্স 2 আছে, এটার উপর কি হবে, ইনভার্স হবে। আর মিটারের উপর কি হবে, ইনভার্স হবে। একের উপর ইনভার্স হলে একই হয়, জানো কিনা? হ্যাঁ, তাহলে বলো তো 10 ইনভার্স 2 এর উপর যদি ইনভার্স আরো একটা হয়, তাহলে মনে রাখবা যে মূল সংখ্যাটাই আসে। বুঝতে পারছো না? এই জন্য কি হচ্ছে বলতো, যে স্কয়ার হচ্ছে, কি হবে, স্কয়ার হবে। এই কারণে দেখবি যে সেন্টিমিটার থেকে 5 মিটার আসার পর 5 আর 2 7 হচ্ছে। আচ্ছা দেখো, 5 আর 2 7 হলো কেমনে, এটা বুঝতে হবে। আর অনুরূপ ভাবে ন্যানোমিটারের ক্ষেত্রে, কারণ আমরা জানি মিটার 1 মিটার সমান কত ন্যানোমিটার, 1 মিটার সমান হচ্ছে কি বলতো, 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। আর 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10 ইনভার্স 9 মিটার। এখন যদি আমি দেখো তো মিটার থেকে ন্যানোমিটারে আসি, এই মিটার থেকে ন্যানোমিটারে আসি না ন্যানোমিটার থেকে মিটারে গেছি, মিটার থেকে ন্যানোমিটারে গেছি, মিটার থেকে যদি ন্যানোমিটার যেতে, এটাও ইনভার্স, এটাও ইনভার্স, আর এটাও কি হবে, ইনভার্স হবে। তাহলে কি হচ্ছে, 10 ইনভার্স 9। বুঝতে পারছো? তাহলে দেখো 7 থেকে 10 টু দি পাওয়ার 7 থেকে বলো, 10 টু দি পাওয়ার 7 থেকে, তাহলে হচ্ছে কি করতেছি আমি, গুণ কি করতেছি, 10 ইনভার্স 9 গুণ করতেছি, কত হবে, 10 ইনভার্স 2 হবে না? 10 ইনভার্স 2 আসছে, এই জন্য আসছে 10 ইনভার্স 2। এই তিনটা মান আমি মনে রাখতে পারবো কিনা, এটা আমাদের মনে রাখতে, ঠিক আছে? বুঝছো? দেখো n1 n2 আর s আমাদের ক্লিয়ার। z এর মান 1, এটা বুঝতে পারছি কিনা সবাই যারা হচ্ছে আমরা লিখতেছি তারা হচ্ছে বলবো অবশ্যই। আর কথা হচ্ছে যে ক্লাস দেখার পর যদি কোনো ব্যাপারে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমাদের যে কমেন্ট বক্স, আপনি যেখানে দেখেন না কেন, ফেসবুক হোক হচ্ছে ইউটিউব হোক, আমাদের যেখানে দেখেন না কেন কমেন্ট বক্সে হচ্ছে জানাবে প্রবলেমটা। দেখেন আমাদের হচ্ছে এখানে যদি আমরা বের করি, আমাদের তরঙ্গ সংখ্যা বের করতে বলুন আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলুন, আমাকে মনে রাখতে হবে যে n1 বা n2 আমার যে মানটা আমি বের করতে চাই না কেন, তুমি এখানে যেটাই বলো না কেন, দেখো rs এর মান মুখস্থ, z এর মান হচ্ছে 1 নির্দিষ্ট, n1 আর n2 এর মান যদি তোমার হয় তাহলে দেখবা যে তুমি মান বের করতে পারবা কি পারবা না বলো। এখন আমরা যে জিনিসটা দেখবো তা হচ্ছে যে n1 এর মান নির্দিষ্ট হয় কোথায়। আমরা এখানে বলছি যে n1 নির্দিষ্ট হয় কোথায়, কোন অঞ্চলে নির্দিষ্ট হয়, n1 এবং n2। দেখো আমাদের মেইন ফ্যাক্টর হচ্ছে কি বলতো, n1 এবং n2। n1 নির্দিষ্ট হয় কোথায়, আমরা বলছি সিরিজের ক্ষেত্রে। বলো তো n1 নির্দিষ্ট হয় কোথায়, সিরিজের ক্ষেত্রে। এই সিরিজ থেকে আমাদের দুটো জিনিস করতে হবে, যে লাইমেন হলে n1 এর মান হবে 1, বামান হলে n1 এর মান হবে 2, প্যাশের হলে n1 এর মান হবে 3, ব্র্যাকেট হলে n1 এর মান 4,
তারপর হচ্ছে আমরা বলছি যে ফুন হলে n1 এর মান 5, হামফ্রিস হলে n1 এর মান 6। এখন কথা হচ্ছে যে মনে রাখবে n1 এর মান যদি 1 হয় লাইমেন, এখন কথা হচ্ছে ভাইয়া আপনি বললেন লাইমেন n1 এর মান 1, তাহলে n2 এর মান হবে কি 2 থেকে শুরু হবে, 2 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত যাবে, বুঝতে পারছো? 2 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। বামারের মান n1 এর মান 2, তাহলে n2 এর মান কি হবে 3 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ পাশেরটা থেকে একদম ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন কথা হচ্ছে আমরা আরেকটা এমসিকিউ অনেকে পড়তে ভুলে যাই, তা হচ্ছে যে কোন অঞ্চলে পাওয়া যায় এই সিরিজগুলো। যেমন এখানে আমাদের বলছে লাইমেন সিরিজ, কি বলছে বলতো? লাইমেন সিরিজ। লাইমেন সিরিজ কোন অঞ্চলে পাওয়া যায়? অতি বেগুনি অঞ্চলে। বামা সিরিজ কোন অঞ্চলে পাওয়া যায়? দৃশ্যমানে। আর বাকিগুলো এই যে প্যাশন থেকে একদম হামফ্রিজ পর্যন্ত এটা হচ্ছে কোথায়? অবলোহিত। অবলোহিত। আমাদের এটা মাথায় রাখতে হবে, একটু তাড়াতাড়ি হচ্ছে ফাইন্ড আউট করবা তাহলেই হয়ে যাবে। দেখো আমরা এখানেও হচ্ছে বুঝাইতে চাইছিলাম, দেখো যেমন হচ্ছে 1 মানে কি? দেখো 1 মানে হচ্ছে ইনফিনিটি থেকেও এই 1 এ আসা লাগবে, 1 এ আসবে, 8 থেকেও আসবে, 7 থেকেও আসবে, যে কোনো কিছু থেকে আসবে, মানে এই যে পাশেরটা থেকেও আসবে। হ্যাঁ, কিন্তু হচ্ছে মনে রাখবা, তাহলে ওইটাকে ওই সিরিজ বলা হয়। যেমন 1 এ যদি আসে ইনফিনিটি থেকেও আসে, 2 থেকেও যদি 1 এ আসে তার নাম হচ্ছে লাইমেন, 2 তে যদি আসে তার নাম বামার, 3 এ আসলে প্যাশন, 4 এ আসলে হচ্ছে ব্রাকেট, 5 এ আসলে ফুল, 6 এ আসলে হামফ্রিজ। এটা আমাদের মনে থাকবে কিনা? অঞ্চল সহ হচ্ছে কভার করবা। তাহলে বলতো n1 এর মান নির্দিষ্ট হয় কোথায়? সিরিজের ক্ষেত্রে। n1 এর মান নির্দিষ্ট হয় কোথায়? সিরিজের ক্ষেত্রে। এটা মাথায় রাখতে হবে। এটা তাড়াতাড়ি হচ্ছে শেষ করবা। শেষ? আচ্ছা, যদি শেষ হয় তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে দেখি দৃশ্যমান অঞ্চলের কথা। আমরা জানি দৃশ্যমান অঞ্চল হচ্ছে আমাদের এটা মুখস্থ রাখতে হয়। অ্যাকচুয়ালি এটা মুখস্থ রাখা সত্যি কথা বলতে ইজি একটা ব্যাপার। আমার কাছে যারা যারা পড়ছে আমার মনে হয় যে এটা পড়েনি এমন কারো নেই, আর হচ্ছে আই থিঙ্ক জানে না এমন কেউই নেই। এই সিরিজটাকে আমি বলি, দেখো আমরা বলছি প্রথমে দুইভাবে আমরা শিখি, তার যেটা ইচ্ছা সে সেটা শিখতে পারে। আমরা ইংরেজিটাকে অ্যাভয়েড করতে বলি, তাও মনে রাখতে পারবা। দেখো প্রথম কথা হচ্ছে বেনি আসা কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখন কথা হচ্ছে বেনি আসা কলা, এটা গেল। বিপজিও হচ্ছে কি ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, তারপর হচ্ছে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এখানে তুমি দেখো 380 থেকে 780 ন্যানোমিটার হচ্ছে তোমার হচ্ছে দৃশ্যমানের রেঞ্জ। আচ্ছা ভাই, এটা আমাদের কেন করা লাগবে? প্রথম কথা হচ্ছে যে তোমরা যখন সিকিউ করবা তখন একটা কথা লেখা থাকবে যে কোন অঞ্চলে পাওয়া যায়। হ্যাঁ, দেখবা যে উত্তরে দেখবা যে নীল লেখা আছে বড় উত্তরে। আসলে তুমি যদি ল্যাম্ডার মানটা ন্যানোমিটারে বের করা লাগবে, ন্যানোমিটারে বের করে তুমি এখন যদি কোন অঞ্চল বা কোন কালার উৎপন্ন হবে সেটা যদি বলতে না পারো তাহলে ভাইয়া উত্তরটা কিন্তু কারেক্ট হবে না। এই জন্য আমাদের মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো? দেখো 380 থেকে 780 ন্যানোমিটার এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, 647 থেকে 780। ঠিক আছে, এটা মনে রাখবো। আবার বলি, দেখো 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647। এখন কালারগুলো কি? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। আচ্ছা ভাই আপনি বলেন তো হলুদের হচ্ছে কালার মানে রেঞ্জ কত? তাহলে আমি বলবো 575 থেকে 590। অর্থাৎ তুমি হচ্ছে হিসাব করে করে মিলাই দিতে পারবা, সমস্যা নেই। আমাদের এটা এরকম করে মনে রাখতে হবে। আমার মনে হয় যে এমন কোন স্টুডেন্ট আমার আছে যে জানে না এটা। কি পারবো কি পারবো না? আচ্ছা, তারপর দেখো হচ্ছে যদি নেক্সট আসি n2 নির্দিষ্ট হয় কোথায়? আমরা এখানে বলছি n2 তিনটা জায়গায় নির্দিষ্ট হয়। কয়টা জায়গায় বলো তো? কয়টা জায়গায় নির্দিষ্ট হয়? তিনটা জায়গায় নির্দিষ্ট হয়। এই যে তিনটা জায়গায় আমরা নির্দিষ্ট কথা বলছি, একটা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হলে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হলে এবং লাইন সংখ্যা থাকলে। হ্যাঁ, এটা মাথায় রাখবো। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হলে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হলে, লাইন সংখ্যা থাকলে। আসলে লেখাগুলো খুবই বিশ্রী হচ্ছে, কারণ আমাদের হেলায় লিখতে হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের কালকে পরশু বোর্ড আসার কথা, এবং হচ্ছে স্ট্যান্ডও আসবে। স্ট্যান্ড দিয়ে হচ্ছে আমরা একদম সুন্দরভাবে লিখতে পারবো ইনশাআল্লাহ। এই প্র্যাকটিস গুলো হচ্ছে এই আর কি। আমরা হচ্ছে এখানে দেখবো, আমরা যেটা বলতে যাচ্ছিলাম সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। আমি এটা যদি একটু বোঝাই দিই, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখবা যখন তুমি হচ্ছে লাইন আঁকবা, দেখো ভালো করে দেখো, যখন তুমি লাইন আঁকবা তখন হচ্ছে যে তোমার মনে করো আমি এক বামারের জন্য চিন্তা করতেছি, লাইনের জন্য চিন্তা করতেছি, মানে
দেখো তো সবচেয়ে এটা হচ্ছে মনে করো 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এখন আমি তাহলে চিন্তা করতেছি যে মনে করো ধরো আমি 1 এর জন্য চিন্তা করতেছি। 1 এর জন্য যদি চিন্তা করি তাহলে তুমি আমাকে বলো তো সবথেকে দূরে কোথায় আছে? দূরে তো কেউ নেই, আমি জানি না। অ্যাকচুয়ালি ইনফিনিটি। আমরা তো ইনফিনিটি লাইন দিতে পারি কি না? আমরা কখনোই কিন্তু ইনফিনিটি লাইন দিতে পারি না। তো মনে রাখবা যখন আমাকে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলবে তখন n2 মানটা নির্দিষ্ট হবে। n2 তখন হবে ইনফিনিটি। n2 কি হবে? ইনফিনিটি। আরেকটা কথা আমি এখানে সুন্দরভাবে লিখে দিছি, আসলে জানি না অনেকে হয়তো বুঝছো কিনা। এটা এটা আমাদের মনে রাখতে হবে, তা হচ্ছে যে 1 বাই ইনফিনিটি, সরি 1 বাই ইনফিনিটি স্কয়ার যদি থাকে তাহলে মনে রাখবা যে এটা হচ্ছে 0 হবে। কারণ আমরা বলি 1/0 মানে হচ্ছে ইনফিনিটি, বলি কিনা? বলি কিনা? তো 1/0 যদি তুমি ইনফিনিটি বলো তাহলে 1/ইনফিনিটি স্কয়ারও কি বলতে হবে? 0 বলতে হবে। তো অ্যাকচুয়ালি হচ্ছে দেখবা এটা হবে কিন্তু সামনে। এখন সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝায় এটা একটু বোঝাই দিই। দেখো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝা যাচ্ছে, মনে করো আমার একটা লাইন, ঠিক আছে? এগুলো আমার লাইন। হ্যাঁ, এটা মনে করো 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6। এখন কথা হচ্ছে আমি যদি এখন নিয়ে কাজ করি হচ্ছে 1 নিয়ে কাজ করি। এখন তুমি আমাকে বলো 1 মানে লাইনের মানে কি? অনেক দূর দূর থেকে আসবে, 6 থেকেও আসবে, 5 থেকেও আসবে, 4 থেকেও আসবে, 3 থেকেও আসবে, 2 থেকেও আসবে, 1 থেকেও আসবে, মানে এই যে পাশের থেকেও আসবে, তাই না? এটা কি না? নিয়ম তো এটাই যে ওই সিরিজ উৎপন্ন হওয়ার মানে হচ্ছে তার পাশ থেকে একদম সর্বোচ্চ পর্যন্ত আসবে। এখন বলো তো এইটা হচ্ছে আমাদের ইনফিনিটি আর এটা হচ্ছে কাছাকাছি। তাহলে মনে রাখবা সর্বনিম্ন মানে কি? যে সিরিজের কথা বলবে তার পাশেরটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য n2 এর মান। যেমন আমি যদি বলি লাইনের জন্য আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য n2 এর মান কত হবে? 2। বামারের জন্য কি হবে? 3। n2 এর মান কারণ পাশেরটাই। এই জন্য আমি কি লিখছি দেখো, আমি একদম সুন্দরভাবে একটা কথা লিখছি যে n2 সমান n1। আমি কি লিখছি? n2 সমান হচ্ছে n1 প্লাস 1, অর্থাৎ যে সিরিজের কথা বলতেছো তার পাশেরটাই হচ্ছে তার সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য n2 এর মান। মানে যে সিরিজের কথা বলতেছো তার পাশেরটাই হচ্ছে কি বলতো n2 এর মান। যেমন আমি যদি বামার সিরিজের কথা বলি, বামার মানে n1 এর মান হচ্ছে 2, তাহলে n2 এর মান হবে 3। বুঝতে পারছো? সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। লাইন সংখ্যার ব্যাপারটা অনেকে বুঝে না। লাইন সংখ্যার ব্যাপারটা একটু বোঝাই দিই এখানে, এখানেই বুঝাই দিই। লাইন সংখ্যা মনে করো আমি বলছি বামারের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? বামারের ক্ষেত্রে। এই যে বামারের ক্ষেত্রে বলছি তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? বামারের ক্ষেত্রে তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো বামার হচ্ছে 2 আছে, তৃতীয় লাইন কোনটা? 1, 2, 3। এ কত হচ্ছে? 5 হচ্ছে। এইটা এভাবে বোঝার থেকে আমি যেভাবে লিখে দিচ্ছি আই থিঙ্ক এটা বেস্ট। সেটা কি বলে বলছি, n2 সমান হবে n1 প্লাস লাইন সংখ্যা। যেমন আমাকে যদি বলে যে বামার বলে তো আমি ছোট লিখে দিচ্ছি n2 সমান n1 প্লাস লাইন সংখ্যা। তাহলে আমি আসলে কি বললাম, যদি বলে যে বলতো এই প্যাশনের ক্ষেত্রে তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে আমি দিব প্যাশন মানে কি? প্যাশন কত? লাইন বামার প্যাশন n1 এর মান 3। তৃতীয় লাইন বলছে তাহলে 3, তাহলে 3 আর 3 6, আর n1 এর মান তো 3। বুঝছো? এইভাবে একদম সুন্দরভাবে বের করে ফেলবো। তার ফ্যাক্টটা হচ্ছে বাবা যে আমি পারতেছি কিনা এটা ফ্যাক্টর। ঠিক আছে? আচ্ছা, এই করে লেখা হয়েছে? হ্যাঁ, লেখা হয়েছে? হ্যাঁ, আচ্ছা যদি লেখা হয় তাহলে একটা কোশ্চেন দেই তাহলে হচ্ছে করে ফেলবো। দেখি কোশ্চেন 1 কয়টা কোশ্চেন দিই। বামার সিরিজের সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এটা এমসিকিউতে আসে। আরএস এর মান বসানো লাগবে না, আরএস রেখে করবা। আরএস রেখে করবা, নির্ণয় করো সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আরেকটা কোশ্চেন দিচ্ছি, হচ্ছে তোমার যে প্যাশন সিরিজের লাইনে
তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর। আচ্ছা, তাহলে একটা হচ্ছে বামা সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গ নির্ণয় করো, আর হচ্ছে প্যাসেজ সিরিজের ক্ষেত্রে চতুর্থ লাইনে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমাদের এটা বুঝতে হবে, এটা করো তো দেখি কেমন আছে, পারো কিনা। সবাই হচ্ছে এই প্রশ্নে কি দেওয়া আছে? এই প্রশ্ন হচ্ছে বামা সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ আর সর্বনিম্ন। তাহলে আমরা একটা একটা করে ধরে কাজ করবো। তা প্রথমে আসি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটাতে। সর্বোচ্চ বামার নিয়ে করবো। বামারে কি বলছে? বামার প্রথমে হচ্ছে আমরা কি শিখবো? আমরা প্রথমে শিখবো হচ্ছে বামাদের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম যখন বের করবো তখন, ঠিক আছে? ম্যাক্স যখন বের করবো তখন আমার ম্যাক্স বের করার আগে আমাকে n1 মানে হচ্ছে 2 আর n2 মানে হচ্ছে ইনফিনিটি, এটা আগে জানতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমি কি করবো? সূত্র বসাবো। দেখো আমাকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি 1/λ rh 1/λ rh 1 কি বলতো n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। সূত্র তো আগে বসাই দাও, তারপর কাজ। কারণ rh কি বলতো বাবা? rh হচ্ছে rh এর রাখবা, আমি বলছি rh এর রাখবা। n1 এর মান হচ্ছে কত? 2, তাহলে 2 এর উপর স্কয়ার, আর n2 এটা কি ইনফিনিটির উপর স্কয়ার। আমি তো একটু আগেই বললাম মনে হয় যে 1/ইনফিনিটি হোক আর 1/ইনফিনিটি স্কয়ার হোক, এটা কি হবে? শূন্য বসাইতে হবে। তা তুমি আমাকে বলো তো, তাহলে rh হচ্ছে এটা কি হচ্ছে? 1/4 মাইনাস হচ্ছে 0, তাহলে কথা হচ্ছে এখানে কি হচ্ছে? rh/4 হচ্ছে। তাহলে বলো তো আবার, তাহলে ল্যামডা কি হচ্ছে? 1/λ মানে হচ্ছে এটা, তাহলে ল্যামডা কি হবে? 1/λ, তাহলে এখান থেকে কি জানলাম আমরা? 1/λ সমান হচ্ছে rh/4, এটা হচ্ছে। তাহলে ল্যামডা সমান হবে কি? ল্যামডা সমান হবে 4/rh, ঠিক আছে? 4/rh। এখন কথা হচ্ছে এখান থেকে আরেকটা কিন্তু শর্টকাটও হচ্ছে আমরা বের করতে পারি। শর্টকাটটা হচ্ছে এরকম, যদি কেউ শর্টকাট এখান থেকে যদি শর্টকাট জানতে চাও, সর্বোচ্চ ক্ষেত্রে ম্যাক্সের ক্ষেত্রে মনে রাখবা ম্যাক্স, তার ম্যাক্স সবগুলোরই ম্যাক্স। মানে যখন আমরা বাবারে বের করতেছি, তুমি প্যাশন ব্রাকেট ফুল হ্যান্ডেল যতগুলো আছে সবাই যখন আমরা ম্যাক্স বের করবো, মনে রাখবা এই টোটের ক্ষেত্রে, হ্যাঁ, যখন আমরা ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য বের করবো, ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য বের করবো, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের সূত্র হবে n1 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই rh। ল্যামডা ম্যাক্স এর সূত্র হচ্ছে n1 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই rh। আমরা এটা শর্টকাট হচ্ছে মনে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, সর্বনিম্ন যখন আমরা করবো তখন কি হবে? সর্বনিম্ন যখন করবো তাই আমরা ম্যাক্সিমামটা দেখাইলাম, যে ম্যাক্সিমাম কেমন করতে হবে? 4/rh আসবে, শর্টকাটটাও দেখলাম। আচ্ছা বলো তো প্যাশনের যদি বলি, প্যাশনের ক্ষেত্রে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? প্যাশন হচ্ছে n1 এর মান 3/9/rh। আচ্ছা হামফ্রিসের ক্ষেত্রে কত? হামফ্রিস n1 এর মান 36/rh। বলো বুঝছি কিনা? আই থিঙ্ক পারা দরকার। আচ্ছা এবার আসি, মাসি হচ্ছে ঠিক করে দিল, দেখছো? আচ্ছা দেখো, আমরা হচ্ছে সর্বনিম্ন তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করা শিখলাম। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের সময় কি করা লাগবে? কিছুই না রে বাবা। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের সময় কি করবি? n1 এর মান কত হবে? n1 এর মান হচ্ছে 2, n2 এর মান কত? পাশের তাই কি বলছিলাম? n1 + 1 মানে কি? 2 + 1 3, তাহলে 3 হয়ে যাবে। সূত্র বসে দিলে খালি সূত্র বসে দিলে তো হয়ে যাচ্ছে 1/λ সমান হচ্ছে কি? rh। তাহলে কি হচ্ছে 1/2 এর উপর স্কয়ার প্লাস 1/, প্লাস না মাইনাস ছিল, মাইনাস 1/3 এর উপর স্কয়ার। এতটুকুই একটা ব্যাপার। তারপর তুমি কি করবা? লসাগু মারবা rh, তাহলে এখানে কত হচ্ছে? 1/4 মাইনাস 1/9, হ্যাঁ, তাহলে কি হচ্ছে? rh রাখছো, তাহলে এখানে লসাগু করলে কত হবে? দুটো মিলে না চালাম 36, এখানে 9, এখানে হচ্ছে 4, তাহলে কি হচ্ছে? উপরে হচ্ছে 5rh ডিভাইড বাই 36, তাহলে হচ্ছে ল্যামডার মান কি হবে? তাহলে এখান থেকে কি বুঝলাম? ল্যামডার মান কি হবে? ল্যামডার মান হবে উপরে যাবে 36, নিচে উপরে যাবে 36, নিচে হচ্ছে 5rh। একদম কভার হয়ে যাচ্ছে। প্যাসেন সিরিজের ক্ষেত্রে এবার আসি, আমরা কি বলছিলাম? প্যাসেন সিরিজের ক্ষেত্রে কত? প্যাসেন সিরিজের ক্ষেত্রে চতুর্থ লাইন প্যাসের মানে কি বল? প্যাসের মানে n1 এর মান কত?
প্যাশন মানে লাইনের বাবা প্যাশন এটার মান যদি 3 আর চতুর্থ লাইন তাহলে আমরা কি বলছি চতুর্থ লাইন তাহলে n এর মান কি বলছিলাম যে n1 প্লাস হচ্ছে লাইন সংখ্যা 4 তাহলে এখানে হচ্ছে 3 যোগ 4 কত হবে এটা মানে হবে 7 সেম ভাবে করতে হবে ভাই তাহলে এখানে সূত্র বসায় দিয়ে n1 এর জায়গায় 3 লিখবি n2 এর জায়গায় 7 লিখবি পারবি কিনা এতটুকু হচ্ছে বেসিক ছিল পরে হচ্ছে উত্তরগুলো হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে আমাদের জানাবা যে তুমি বুঝছো কি বুঝছো না ইনশাআল্লাহ ঠিক আছে বুঝছো এটা আবার কে বুঝতে পারছো আচ্ছা এখন যদি হয় তাহলে আমরা নেক্সট আসি নেক্সট বলতে হ্যাঁ বলছিলাম আচ্ছা এখানে আমাদের এই দেখো n2 n1 এবং n2 যদি নির্দিষ্ট হয় তাহলে আমাদের কিন্তু পুরো এই বর্ণালীটা শেষ হ্যাঁ আমরা এখন শুরুতে আসি আমাদের যে এতগুলা যে যা যা ছিল যে আমরা যে যা যা বললাম বা করছি অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু কিছু অবশিষ্ট বাকি নেই এই আমি এখানে বামারের ক্ষেত্রে দেখাইছিলাম বামারের সর্বোচ্চ কেমনে বের করবো সর্বোচ্চ কেমন করে বের করবো সবগুলোই আমার আর কি বলা আছে ঠিক আছে যা যা আছে এই দেখো আমরা এখানে একটু লেখাইছিলাম বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হয় বড় থেকে ছোট গেলে কি করতে হবে গুণ দেখো কি করতে হবে গুণ বারবার ছোট থেকে বড়তে গেলে ভাগ বা ইনভার্স করতে হয় কেমনি কি করতে হয় কনভার্সন গুলা এখানে মেডিকেলে আসছিল যে 1 কিলোমিটার এবং 1 মাইলের মধ্যে পার্থক্য কত মিটার 1 কিলোমিটার এবং 1 মাইলের মধ্যে পার্থক্য কত মিটার তাহলে আমাদের পার্থক্য হচ্ছে কত দেখো 1 মাইল হচ্ছে 1 মাইল সমান হচ্ছে 1.609 কিলোমিটার এটা যদি আমরা মিটারে করি তাহলে 1609 মিটার হবে আর 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার তাহলে 1609 মিটার থেকে 1000 মিটার বাদ দিলে আমাদের কত হচ্ছে 609 তাহলে আমাদের পার্থক্য হচ্ছে কত বলতো 600 কত 609 মিটার ঠিক আছে 609 মিটার আমাদের এই যে ব্যাপারগুলো দেখো আমরা মোটামুটি যতগুলো পড়ছি আরেকটু রিভিশন দিব আরেকবার বলবো ভালো করে দেখো প্রথমে আমাদের যা যা ছিল আমরা যদি প্রথম থেকে আসি আর কিছু নেই এখান থেকে আসি দেখো প্রথমে হচ্ছে আমাদের আচ্ছা দেখো এখানে আমরা যদি বলি গুণগত রসায়নে আমাদের সিকিউ হচ্ছে দুটো আছে এখানে আমাদের বলছি কোয়ান্টাম সংখ্যা বর্ণালী দ্রাবতা গুণফল অদক্ষেপ পরস্পর দ্রাবতা আয়ন শনাক্তকরণ তাহলে কথা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা বর্ণালী থেকে একটা সিকিউ আসে তোমাদের আজকে দেখো আমরা বর্ণালীটা ফুললি শেষ করে দিছি মানে বর্ণালীর আশেপাশে যা থাকে সবগুলা শেষ করে দেওয়া আছে এখন তোমার অ্যাজ এ স্টুডেন্ট কাজ হচ্ছে যে তুমি হচ্ছে বর্ণালীর উপর যে সিকিউ গুলো আছে তুমি দেখবা যদি নাও হয় যদি তোমার গাইডও না থাকে তোমার সাপ্লিমেন্টও না থাকে তুমি দেখবা যে কমপক্ষে 15 থেকে 20টার মতো সিকিউ তোমার বইয়ে আছে তুমি কি করবা ওই 15 থেকে 20টা সিকিউ সলভ করে ফেলবা আমরা এর পরের দিন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা দেখবো একটা দুইটা হবে তারপর হচ্ছে তোমার দ্রাবতার গুণফল একদিনই আমরা দেখাবো আয়ন শনাক্তকরণ একদিন অর্থাৎ হচ্ছে 4 ডে অর্থাৎ 4টা ক্লাসের মধ্যেই হচ্ছে আমরা তোমার গুণগত রসায়নের ফুললি আমরা সিকিউ টাইপটা শেষ করে দেবো সুন্দরভাবে এরপর তুমি হচ্ছে প্র্যাকটিস গুলো করবা সিকিউ প্র্যাকটিস গুলো করবা আমরাও সিকিউ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আর পাশাপাশি হচ্ছে বইটা পড়তে হবে এবং বই শেষে এমসিকিউ গুলো সলভ করবা তুমি এখন যে কি করবা যে বই শেষে যে তোমার এমসিকিউ গুলো আছে বর্ণালী রিলেটেড আমার কোনগুলো যেমন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে শক্তি বের করতে বলে ওগুলো করে ফেলবা যদি নাও হয় আবার মনে হয় যদি নাও হয় 10 থেকে 12টা এমসিকিউ পাবা এই 10 থেকে 12টা এমসিকিউ তুমি সলভ করে নিবি তাহলে দেখবা যে হয়ে যাচ্ছে ঠিক আছে এই পর্যন্তই আমরা আজকে গুণগত রসায়ন আজকে এই পর্যন্তই এরপর হচ্ছে আমরা নেক্সট হচ্ছে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করবো তারপর দ্রাবতার গুণফল ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম